হাসনাত আব্দুল্লাহর উপর হামলা হয়েছে। আপনারা সবাই তাকে চেনেন। হাসনাত আব্দুল্লাহ জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান সংগঠক। তিনি এখন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক বা মুখ্য সংগঠক। তাদের সংগঠন যে পদ দিয়েছে সেটার নাম হচ্ছে মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল। হাসনাত আব্দুল্লাহকে বারবার হামলার মুখে পড়তে হচ্ছে। কেন হামলার মুখে পড়তে হচ্ছে? আজকে গাজীপুরের চান্দিনায় তিনি হামলার মুখে পড়েছেন। ১০-১২ জন সন্ত্রাসী তাকে হামলা করে। তার হামলার কিছু স্টিল ছবি আমরা এখন দেখে নিতে চাচ্ছি প্রিয় দর্শক। প্রথমে এনসিপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা আব্দুল হান্নান মাসুদ তার হামলার বিষয়টি সোশ্যাল মিডিয়া মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে। এরপর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তিনিও একটি স্ট্যাটাস দেন এই বিষয়ের উপর। প্রিয় দর্শক চলুন আমরা দেখে নিতে চাই যে হাসনাত আব্দুল্লাহর কি অবস্থা। এই ছবিটি ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। ব্যাপক আকারে হামলা করা হয়েছে হাসনাত আব্দুল্লাহর উপর। আমরা আরো কিছু ছবি দেখতে চাই প্রিয় দর্শক। হাসনাত আব্দুল্লাহর উপরে এই মুহূর্তে যে হামলাটি হলো বা এখনো তিনি বিপদের মধ্যেই রয়েছেন। তো তার গাড়িটিকে পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটা তার গাড়ির একটি স্টিল ছবি। এরপর আরেকটি চিত্র গাড়ির আমরা বাঁ পাশ থেকে দেখছি। হাসনাত আব্দুল্লাহর হাতে আঘাত লেগেছে। দেখুন উপরের চিত্র গাড়ির উপরের অংশে। এভাবে বেশ কটি ছবি সার্জিস আলম শেয়ার করেছেন। হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন যে ১০-১২ জন সন্ত্রাসী যখন তার গাড়িটি চান্দিনায় আসে তখনই এই হামলার মুখোমুখি হয়। গাড়ির গ্লাস ভেঙে গেছে, গাড়িটি প্রায় অচল অবস্থায় এখন পড়ে আছে। দ্রুত কিছু সংখ্যক ব্যক্তিবর্গ এসে তাকে উদ্ধার করেছে। হান্নান মাসুদ যে স্ট্যাটাসটি দিয়েছিলেন সেই স্ট্যাটাসে তিনি আহ্বান জানিয়েছেন যে অকুস্থলে সবাইকে যাওয়ার জন্যে যেন হাসনাত আব্দুল্লাহকে উদ্ধার করা যায়। তার স্ট্যাটাসটি আমি একটু পড়ে শোনাচ্ছি কিছুক্ষণ আগে যে স্ট্যাটাস তিনি দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে গুরুতর আক্রান্ত হয়েছেন হাসনাত আব্দুল্লাহ। যদিও বিস্তারিত লিখেননি, কিন্তু এটা আমরা নিশ্চিত হয়েছি যে ইতোমধ্যে হামলার স্থল থেকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে, প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে হাসনাত আব্দুল্লাহকে। প্রিয় দর্শক, আমি আরো কিছু ছবি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, আরো কিছু ঘটনা চিত্র তুলে ধরতে চাই আপনাদের সামনে। দেখুন প্রথম আলোর একটা খবর যে জুলাই অভ্যুত্থানে শহীদ ভাইকে কোপানোর ঘটনায় মামলা, প্রতিবাদে কর্মসূচি। আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানে শহীদ নোয়াখালীর মাহমুদুল হাসান ওরফে রিজভির ছোট ভাই শাহরিয়ার হাসানকে এলো পাথাড়ি কুপিয়ে আহত করা হয়। এটা হচ্ছে কয়েকদিন আগের ঘটনা, খুব বেশি দিন আগের না, ২৮শে এপ্রিলের ঘটনা। দেখুন একজনের ভাই শহীদ হয়েছে। এখন এই শহীদের বিচার যেন নিশ্চিত না করা যায় সেজন্য আবার তার ছোট ভাইয়ের উপর হামলা চালানো হচ্ছে। নোয়াখালীর সর্বস্তরের জনতা, ছাত্রছাত্রীরা একটা মানববন্ধন করেছে। সেই মানববন্ধনের বিষয় হচ্ছে শহীদ রিজভীর ছোট ভাই রিমনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ। আমি আরেকটি খবর আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। এই খবরটি খুবই আলোচিত। আপনারা ইতোমধ্যে জেনেছেন কি হয়েছে। জুলাই আন্দোলনে শহীদের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার। এই খবরের চুম্বক অংশ হচ্ছে যে জুলাই আন্দোলনের এক শহীদের কলেজ ছাত্রী মেয়ের, তার বয়স ১৭ বছর, ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে এই ঘটনাটা ঘটেছে ২৭শে এপ্রিল। শনিবার রাত ৯টার দিকে রাজধানীর শেখেটেক এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই কলেজ ছাত্রীর বাড়ি পটুয়াখালীর দুমকিতে। সে গত ১৮ মার্চ দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছিল। মানে জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছেন যিনি, তার মেয়ে প্রথমে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। পরবর্তীতে এই কিছুদিন আগে ১৮ এপ্রিল রাগে ক্ষোভে বাবার হত্যার বিচার না হওয়া, ধর্ষণের শিকার হওয়ার পরেও ন্যায় বিচার নিশ্চিত না হওয়া, এইসব কারণে নিজেই জীবন নাশ করেছেন। আমরা যদি পৃথিবীর বিপ্লবের ইতিহাস সামনে রাখি তাহলে কি দেখতে পাবো প্রিয় দর্শক? আমরা দেখি যে এটি বিপ্লব যখন ব্যর্থ হয় তখন
এই ব্যর্থ বিপ্লবের সংগঠকরা নানা ধরনের আঘাতের শিকার হয়, নানা ধরনের জেল, জুলুম, ফাঁসি হয় তাদের বিরুদ্ধে। অনেকে বিচ্ছিন্ন হয়ে যান, মৃত্যুবরণ করেন, আহত হন, নিখোঁজ হন। আমরা যদি সৈয়দ নিসার আলী ওরফে তিতুমীরের সেই ঐতিহাসিক বিপ্লবের কথা বলি, ঐতিহাসিক বাঁশের কেল্লা গড়ে তুলে তিনি যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে, তার কথা বলি। নারকেলবাড়িয়ায় যে যুদ্ধটি হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে, সেই যুদ্ধে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছিলেন তিতুমীর এবং তার সৈন্য সামন্তরা, তার সহযোগীরা। কিন্তু এই বিপ্লব তো সফল হয়নি। এরপরে কি হলো যে তিতুমীরকে হত্যা করা হলো। তিতুমীর এর লাশ পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু তার সহযোগীদের, তিতুমীরের প্রধান সেনাপতি ছিলেন মাসুম আলী। সেই মাসুমকে কিন্তু দ্বীপান্তর করা হয়েছিল। এরপর আরো অনেক সহযোগীকে হত্যা করা হয়েছিল। কিন্তু আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখছি যে যারা বিপ্লব করেছে তারাই এখন বিপদের সম্মুখীন, তাদের জীবনই বিপন্ন। শেষমেশ তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয় কিনা, প্রিয় দর্শক। এখন হঠাৎ করেই হাসনাত আব্দুল্লাহর উপর কেন এই হামলা, প্রিয় দর্শক? এর পেছনের দিকে আমরা একটু যেতে চাই। হাসনাত আব্দুল্লাহ, আপনারা জানেন যে বরাবরই তিনি শক্ত এবং দৃঢ়তার সঙ্গে কথা বলেন। তিনি আপোস করেন না। তিনি সবকিছুই জনগণের সামনে প্রকাশ করে দেন। যেমন এই একদিন আগেই তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেছেন যে, "আপনি ভুলে যাবেন না, আমরা আপনাদের ক্ষমতায় বসিয়েছি। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই সংস্কার করতে হবে।" হেফাজতে ইসলাম সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশ করে শনিবার, সেই সমাবেশে এই ঘোষণা দেন। হাসনাত আব্দুল্লাহ আরো বলেন যে ডক্টর ইউনূস গত কিছুদিন আগে বলেছিলেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি না সেই সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের। আপনি ভুলে যাবেন না, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, নির্বাচনে আসবে কি আসবে না, এই সিদ্ধান্ত নেব আমরা। আওয়ামী লীগ মারা গেছে বাংলাদেশে, জানাজা হয়েছে দিল্লিতে। আওয়ামী লীগের পুনর্বাসন মেনে নেওয়া হবে না মন্তব্য করে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের দ্বিতীয় স্বাধীনতার ৮ মাস পরে যেসব দাবিতে আজ আমরা জমায়েত হয়েছি সেটা আমাদের জন্য গর্বের কিছু নয়, বরং এটি আমাদের জন্য লজ্জার। ৫ আগস্ট সিদ্ধান্ত হয়ে গিয়েছে হাসিনার পুনর্বাসনের প্রতি। সারা বাংলাদেশের মানুষ রেড কার্ড দেখিয়ে দিয়েছে। ৫ আগস্ট আমরা সিদ্ধান্ত নিয়েছি এই ভূখণ্ডে আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। যেই আওয়ামী লীগ আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদের বাইতুল মোকাররমের সামনে থেকে রাস্তায় নামিয়ে এনে হত্যা করেছিল, সেই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। এটি হচ্ছে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য। তিনি গতকাল শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে এই বক্তব্য দিয়েছিলেন। এর আগে আপনারা জানেন যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে বা রিফাইন্ড আওয়ামী লীগ নামে এক ধরনের আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করানোর জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে একটি অংশ চেষ্টা করছে বলেও একটি স্ট্যাটাস দিয়ে সারা দেশে তোলপাড় তৈরি করেছিলেন। সেই সময়ে হাসনাত আব্দুল্লাহর এই স্ট্যাটাস নিয়ে বাংলাদেশের রাজনীতি একটা ঝাঁকুনির মধ্যে পড়ে গিয়েছিল। আপনারা আরো জানেন যে হাসনাত আব্দুল্লাহর গাড়িবহর চট্টগ্রামে আক্রান্ত হয়েছিল। এরপর কুমিল্লাতেও তার গাড়ির উপর হামলা করা হয়েছিল। মানে প্রতিনিয়ত হামলার শিকার হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। কেন এই হামলার শিকারটি হচ্ছে? এর পেছনে কয়েকটি কারণ রয়েছে, প্রিয় দর্শক। আমি ধারাবাহিকভাবে বলতে চাই। হাসনাত আব্দুল্লাহর উপর হামলা করা মানে হচ্ছে গণ অভ্যুত্থানের অন্যান্য সংগঠকদের জীবনও ঝুঁকির মধ্যে পড়া। কারণ এই গণ অভ্যুত্থানের যে কজন পোস্টার বয় আছে তার মধ্যে অন্যতম হচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হাসনাত আব্দুল্লাহ একেবারে মিছিলের সামনে থেকে, প্রত্যেক প্রতিবাদের সামনে থেকে জীবন বাজি রেখে আন্দোলন করেছে, প্রতিবাদ সংগ্রামে অংশ নিয়েছে। পুলিশ মারমুখো হলেও সে মাঠ ছেড়ে দেয়নি। আমরা অনেকগুলো ভিডিওতে কিন্তু হাসনাত আব্দুল্লাহর এই ভূমিকা নিতে দেখি। এবং সর্বশেষ গণ অভ্যুত্থানের পর আপনারা দেখেছেন যে আমাদের সচিবালয়ের সামনে যে বিক্ষোভটি করেছিল আনসাররা, সেই বিক্ষোভ দমনের জন্য হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে টিম গিয়েছিল। হাসনাত আব্দুল্লাহ সেখানে আহত হয়েছিলেন। সেই ঘটনায় কিন্তু এই গণ অভ্যুত্থানের পক্ষের একজন ছাত্র মৃত্যুবরণ করে। এভাবে প্রত্যেকটি বিপদসংকুল ঘটনায় এই সরকারের পাশে পাহাড় বা বরফের মতো হয়ে দাঁড়িয়েছে হাসনাত আব্দুল্লাহ। কিন্তু সেই হাসনাত আব্দুল্লাহ কিন্তু এখন তীব্রভাবে সরকারকে নিন্দা করছে যে এখন পর্যন্ত জুলাই প্রোক্লামেশন হয়নি, এখন পর্যন্ত বিচারের দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি। তো এই নিজের শক্ত অবস্থানের কারণে বারবার আক্রান্ত হচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। দ্বিতীয় বিষয় হচ্ছে প্রশাসন এবং সরকারকেও ছেড়ে কথা বলছেন না তিনি।
স্পষ্ট করেই বলছেন যে আমাদের উপর ভর করেই আপনারা ক্ষমতায় এসেছেন, কিন্তু এখন আমাদের স্বার্থ বা এই দেশের মানুষের যে পালস সেটা উপলব্ধি করতে পারছেন না। তো প্রশাসন এবং সরকারকে যখন বিদ্ধ করছেন, তখন মনস্তাত্ত্বিকভাবেই প্রশাসনের অনেকে তার নিরাপত্তা দিতে সম্ভবত অনীহা প্রকাশ করছেন। এটা কারণ হতে পারে। আ তৃতীয়ত হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা। আপনারা জানেন যে সারা বাংলাদেশেই গণ-অভ্যুত্থানের পরে আইন শৃঙ্খলা বাহিনী ভয়াবহ ব্যর্থতা দেখিয়েছে। সাম্প্রতিক সময়ে মানে আমি ফেব্রুয়ারি থেকে যদি বলি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এখন মে। এই সময়টাতে আইন শৃঙ্খলার অবস্থা খানিকটা উন্নতির দিকে গেলেও আমরা দেখছি যে গণ-অভ্যুত্থান সংশ্লিষ্টদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে বারবারই ব্যর্থ হচ্ছে শৃঙ্খলা বাহিনী। তাহলে যে প্রশ্নটি তারা তুলছে যে এখনো আওয়ামী লীগের সমর্থিত কর্মকর্তারা আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে রয়েছেন, তারাই মূলত অনীহা প্রকাশ করছেন। আমি একটা ছোট্ট ঘটনা বলি। আমি গত ডিসেম্বরে ঢাকা থেকে জামালপুর যাচ্ছিলাম। গাজীপুরের চান্দিনাতে মানে একই জায়গায় যেখানে হাসনাত আব্দুল্লাহ আক্রান্ত হয়েছেন, সেখানে যখন আমি পৌঁছলাম দেখলাম যে আন্দোলন হচ্ছে, দীর্ঘ গাড়ির বহর। আমি ১২ টায় গিয়ে পৌঁছলাম। আ সন্ধ্যা ৬টা পর্যন্ত সেই আন্দোলনকে দমিয়ে, আন্দোলনকে থামিয়ে বা আপোস করে রাস্তা পরিষ্কার করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তো এখানে তো স্পষ্টই বোঝা যাচ্ছে যে দৃশ্যমানভাবে তারা আসলে কোনো উদ্যোগ নিচ্ছে না। সাম্প্রতিক সময়ে কিছু উদ্যোগ গ্রহণ করেছে পুলিশের পক্ষ থেকে। এটাকে সাধুবাদ জানাই। কিন্তু অনেক জায়গায় এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সুতরাং আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কারণে আজকের হামলা হয়েছে এটা তো স্পষ্টই। এরপর জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি যে দলটি গঠিত হয়েছে, চমক দেখিয়েছিল তারা শুরুতে। কিন্তু আস্তে তাদের যতটা পরিসর বৃদ্ধি পাওয়ার কথা ছিল তা কিন্তু হয়নি। আশানুরূপভাবে তৃণমূলের সংগঠন গড়ে তুলতে পারেনি। আ হাজার মানুষ রাস্তায় নেমেছিল জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে। সেই মানুষকে এনসিপির প্ল্যাটফর্মে আনতে পারেনি সংগঠকরা। এটা কিন্তু অন্যতম একটা বড় ব্যর্থতা। যে কারণে যখনই এই গণ অভ্যুত্থানের শীর্ষ সংগঠকরা যাচ্ছেন কোন না কোনভাবে তারা হামলার মুখে পড়ছেন বা তাদের কর্মসূচি পণ্ড হয়ে যাচ্ছে বা সেইসব কর্মসূচিতে বিরোধ তৈরি হচ্ছে, দ্বন্দ্ব